অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক, ইসাকাদা শহীদ আব্দুল মোতালেব মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নেব। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা চিত্র লক্ষ্য করছি। চিত্রে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটি সিলিন্ডারের ছবি। অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রটির নাম কি তোমরা কেউ বলতে পারবে? চলো দেখি আমরা যন্ত্রটির নাম কি। অগ্নি নির্বাপক যন্ত্র। যন্ত্রটির ভিতরে একটি গ্যাস থাকে। এটি কি গ্যাস হতে পারে? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। যন্ত্রটি কি দ্বারা তৈরি? মেন ব্যাপারটা হচ্ছে যে এই যে সিলিন্ডারটি, এই সিলিন্ডারটি আসলে কি দ্বারা তৈরি আমরা সবাই জানি। হ্যাঁ, যন্ত্রটি লৌহ দ্বারা তৈরি। পদার্থ যদি কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকে তাহলে এই অবস্থাকে পদার্থের কি বলে? আমরা জানি প্রত্যেক পদার্থের তার নিজস্ব ধর্ম আছে। তো এগুলোকে আমরা ধর্ম বলতে পারি, পদার্থের ধর্ম। আমরা এখানে দুটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা এটা জেনেছিলাম পরমাণুর গঠন বা পরমাণুর মডেল। সেখানে বিভিন্ন বিজ্ঞানের মতবাদ ছিল। আমরা এটা জানি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ইলেকট্রন থাকে। মৌল দুইটির নাম কি? প্রত্যেকটি মৌলের নির্দিষ্ট প্রোটন সংখ্যা আছে, যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরমাণুতে সমান থাকে। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা যদি গণনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সেই মৌলটির পারমাণবিক সংখ্যা কতটি, এবং তাহলে আমরা সহজেই তার নাম বলতে পারব। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চিত্রে ইলেকট্রন আছে কয়টি? হ্যাঁ, কাউন্ট করলে 2, 4, 6, 8, 8টি ইলেকট্রন। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। দ্বিতীয়টি সোডিয়াম, এখানে 11টি ইলেকট্রন আছে। 11টি ইলেকট্রন মানে 11টি প্রোটন, মানে পারমাণবিক সংখ্যা কত? 11। কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11? নিঃসন্দেহে সোডিয়াম। দুইটা মৌল কি ধরনের মৌল? এদের ধর্ম কি একই না ভিন্ন ভিন্ন? সকল মৌল কি একই ধরনের হয়?
না, হয় না। ভিন্ন ভিন্ন মৌলসমূহের ধর্ম ও ভর ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমাদের আজকের পাঠ পরমাণু ধর্ম ও আয়ন। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? আয়ন কি বলতে পারবো, পরমাণু থেকে কিভাবে আয়ন তৈরি হয় তা ব্যাখ্যা করতে পারবো, মৌলের ধর্ম বর্ণনা করতে পারবো। আমরা যদি এটা নিউক্লিয়াস বিবেচনা করি, তাহলে নিউক্লিয়াসে থাকবে প্রোটন, নিউক্লিয়াসে থাকবে নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোতে থাকবে ইলেকট্রন। ইলেকট্রন কক্ষপথে স্থির থাকে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরতে থাকে। নিউক্লিয়াসে থাকবে কি? প্রোটন। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকারে ঘুরছে। নিরপেক্ষ কথাটির অর্থ কি? আসলে নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি? পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বলি নিরপেক্ষ, পরমাণুটি নিরপেক্ষ, তাহলে আমরা বলবো পরমাণুতে বিপরীত চার্জ সমান সংখ্যক আছে। অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে আমরা বলবো ওই পরমাণুটি নিরপেক্ষ। পরমাণু সবসময় নিরপেক্ষ হয়। মৌলের নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। ইলেকট্রনগুলো কোথায় থাকে? আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। পরমাণুতে ইলেকট্রন সমান প্রোটন, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হলে পরমাণু নিরপেক্ষ হয়। আমরা বক্সে দুই ধরনের মৌলের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। দুই শ্রেণীর মৌলগুলির মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে? দ্বিতীয় শ্রেণীর মৌলে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে 2, 8 এরকম ইলেকট্রন থাকে। যেমন প্রথম চিত্রে আমরা 2টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, সেটি হিলিয়াম। নিয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8টি ইলেকট্রন আছে। তো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বা শেষ কক্ষপথে 2, 8, 18, 32 এরূপ ইলেকট্রন থাকে সেই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল বলে থাকি। নিষ্ক্রিয় মৌল অর্থাৎ এরা স্থিতিশীল। নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভ, এরা সক্রিয় নয়, এরা কোনো কিছু করতে চায় না, মানে কারোর সাথে যুক্ত হতে চায় না, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এখানে লিথিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, এদের শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 1টি, 2টি, ক্লোরিনের ক্ষেত্রে 7টি এরকম ইলেকট্রন থাকে। তো যদি কোনো মৌলের শেষ কক্ষপথে এরকম 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলগুলি স্থিতিশীল নয়, অর্থাৎ এরা নিষ্ক্রিয় নয়, এদেরকে আমরা বলি সক্রিয়। যদি বহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাহলে সেই মৌলটিকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। এই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ, হ্যাঁ, যদি শেষ কক্ষপথ 8 ইলেকট্রন বিশিষ্ট না হয়, কম হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে। আবার যদি 8 ইলেকট্রনের বেশি হয় তাহলে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রন ত্যাগ করতে পারে। এই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে এরা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়।
প্রশ্ন হচ্ছে এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলের মতো কেন হতে চায়? একদম সহজ অ্যান্সার। আমরা জানি নিষ্ক্রিয় মৌল স্থিতিশীল, এরা স্থিতিশীল হতে চায়। আমরা হিলিয়াম এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি চিত্রে। এখানে লিথিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার জন্য মৌলগুলি কখনো নিষ্ক্রিয় আবার কখনো সক্রিয় হয়। আমরা একটু আগেই দেখলাম হিলিয়াম এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস যে প্রকারের ছিল তাতে তারা নিষ্ক্রিয় ছিল। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এদের ইলেকট্রন বিন্যাসের ভিন্নতা আছে, ইলেকট্রন বিন্যাসের কারণে এরা সক্রিয়। আমরা সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস খেয়াল করি। সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথে একটি ইলেকট্রন আছে। মূলত সব ইলেকট্রনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখানে বোঝার সুবিধার্থে আমি শেষ কক্ষপথে ইলেকট্রনকে ঘূর্ণনরত অবস্থায় রেখেছি। যদি সোডিয়াম পরমাণু শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে এর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। আমরা একটু আগে দেখেছি যদি শেষ কক্ষপথ 8 ইলেকট্রন বিশিষ্ট হয় তাহলে এটা নিষ্ক্রিয় বা স্থিতিশীল। সোডিয়াম পরমাণু শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বের করে দিল। এখানে আমরা সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কয়টি আছে সেটি দেখি। আমরা দেখতে পাচ্ছি 11টি প্রোটন আছে, কিন্তু এখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, যে কারণে সোডিয়ামে এখন ইলেকট্রন সংখ্যা 10টি। আমরা জানতাম ইলেকট্রন আর প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে সেই মৌলটি নিরপেক্ষ হবে, কিন্তু এখন এখানে ইলেকট্রন সংখ্যা কম আছে এবং প্রোটন সংখ্যা বেশি আছে। প্রোটনের চার্জ আমরা জানি ধনাত্মক, তাহলে ধনাত্মক চার্জ কয়টি বেশি আছে? একটি ধনাত্মক চার্জ বেশি আছে। যেহেতু 10টি ইলেকট্রন এবং 11টি প্রোটন আছে, তার মানে একটি ধনাত্মক চার্জ বেশি আছে। তাহলে কি হবে এবার? ভালো করে লক্ষ্য করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে এবং মোট ইলেকট্রন আছে 10টি, কিন্তু প্রোটন 11টিই রয়ে গেছে। তাহলে একটি চার্জের সৃষ্টি হয়েছে অলরেডি, একটি ধনাত্মক চার্জ। তাহলে এই অবস্থাকে আমরা বলবো সোডিয়াম আয়ন। তাহলে আয়ন কি? এটা আমরা ইলেকট্রন ত্যাগের ক্ষেত্রে দেখিয়েছি। যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে আয়ন সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ ফলে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হওয়াকে আয়ন বলে। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। সাধারণত ধাতু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, যেমন 1, 2, 3। একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 2টা বা 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। আমরা একটু আগে এটি দেখলাম। তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলবো ক্যাটায়ন। আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। তোমরা বলতে পারবে এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস বা এই মৌলটির নাম কি? আমি জানি অবশ্যই তোমরা পড়বে। এটি হচ্ছে ক্লোরিন। ক্লোরাইনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 7। 8টি ইলেকট্রন থেকে মাত্র একটি ইলেকট্রন কম আছে। যদি ক্লোরিন সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করে নেয়
তাহলে কি হবে, তার সর্বশেষ শক্তি স্তর 8 ইলেকট্রন বিশিষ্ট হবে। তাহলে সে কি হবে, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তখন সে স্থিতিশীল হয়ে যাবে। যদি একটি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে আসে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, কিন্তু প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন নেই। নিউক্লিয়াসে প্রোটন থাকে, প্রোটন যে কয়টি ছিল সেই কয়টি রয়ে গেছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা বেশি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, ধনাত্মক চার্জের সংখ্যা কম আছে, ঋণাত্মক চার্জের সংখ্যা বেশি আছে, যেহেতু একটি অতিরিক্ত ইলেকট্রন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে চলে আসছে, তাহলে সে একটি অতিরিক্ত চার্জ বহন করবে। আমরা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা দেখাচ্ছি। ক্লোরিন নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং 17টি প্রোটন আছে। যেহেতু সে একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তার চার্জ হয়ে যাবে নেগেটিভ, এবং এটাকে বলবো আমরা ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি উৎপন্ন হবে, ক্লোরাইড আয়ন। অধাতু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, একে অ্যানায়ন বলে, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। তাহলে আমরা নতুন জিনিস শিখলাম, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, একে ক্যাটায়ন বলবো। অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, একে আমরা অ্যানায়ন বলবো। তাহলে কি, চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। এই আয়নগুলোর মধ্যে এক প্রকার বল কাজ করে এবং একে অন্যের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ এক প্রকার বল। এই বলের কারণে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নতুন বন্ধন গঠন করবে এবং নতুন যৌগ উৎপন্ন করবে। আমরা সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। যদি সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যে বিক্রিয়া ঘটানো হয়, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এটি করবে দান করে দিবে, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন চলে যাবে। সোডিয়াম যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সোডিয়াম আয়ন উৎপন্ন হবে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তো ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন সৃষ্টি হবে। উৎপন্ন হলো নতুন একটি যৌগ, আমরা বলি সেটাকে সোডিয়াম ক্লোরাইড। আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। আজকের ক্লাস তোমাদের জন্য আমি আশা করি অবশ্যই উপকারী ক্লাস হবে। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।